আসসালামু আলাইকুম। আব্দুর রহমান ছোয়াদ। ছোয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, আসিফ ভাই, আমাকে শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও ভাই, আসলে আমি একটা বিষয়, সেটা হলো আমি এই গতকালকে এই আমাদের এক এলাকার এক ভাই আছে, মাওলানা রুহুল আমিন সিরাজি। ওনার একটা পোস্ট দেখলাম যে উনি আপনার সাথে একাডেমিক একটা ডিবেট করতে চাইতেছেন। সেটা বিষয় হচ্ছে নাস্তিকতার ভেরাজি, মোরালিটি। ভেরাজি, ভেরাজি। না, ভেরাজি নাম না, রুহুল আমিন সিরাজি নাম। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি তো, ওইটারই আমরা ভেরাজি বলি। ওইটা তো আমার লাইভে বহুবার আসছিল, বহুবার কান্নাকাটি করে ফেরত গেছে। ওইটা যেটা মানে ওইটার ভিডিও গুলা ইউটিউবে দেয়া আছে। ওই ভেরাজি যে আমাদের লাইভে আসছিল, আয়সা কিভাবে ধরা খাইছে, কিভাবে কানতে কানতে বেরিয়েছে, এবং এটা যে মানে মানে এটারে যে উত্তম মাধ্যম দিলেও এটা যে হাসে, হে হে করে হাসে, এগুলা মানে আমার ইউটিউব চ্যানেলে আছে। ভাই, এত লোয়ার লেভেলের মানে সুনা হাগারে নিয়ে কথা বলা বইলা সময় নষ্ট করার মতো সময় আমার নাই। হ্যাঁ, এটারে বলেন যে তুই জিতা গেছিস। হ্যাঁ বেরাজি, তুমি জিতা গেছো, আসিফ মহিউদ্দিন হেরে গেছে। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন ভয় পাইছে। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন খাড়ের তলে লুকায় গেছে। বেরাজির নাম শুই না আসিফ মহিউদ্দিন একেবারে ডরে মনে করেন খাড়ের ভিতরে ঢুকে গেছে। ভাই, আল্লাহর রাস্তে এই সমস্ত সুনাহাগা বলদ টলদ মাদ্রাসা মাদ্রাসা থেকে পাশ করা এই সমস্ত মুফতি মাওলানা লোয়ার লেভেলের, যেগুলা কথা কইতে পারে না, একটা জিনিস জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না, একটা মানে কোনো ইয়া নাই, বুদ্ধি শুদ্ধিও নাই। হ্যাঁ, এর সাথে আমি কথা বলবো, এটা তো একটা কল্পনাতীত ব্যাপার। হ্যাঁ, যেখানে এদের বড় বড় আলেমরা, এদের যে বড় বড় আলেমরা, তারা আমার নাম শুনলে প্যান্টে মুইতা দেয়, সেখানে এর সাথে আমি কথা বলতে যাব, এটা তো একটা মানে কল্পনাতীত ব্যাপার। তো আপনাকে আমি আপনার অবগতির জন্য আমি একটা ভিডিও আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওটা একটু দেখবেন। ভিডিওটা দেখার পরে আপনি আহ বলবেন যে এখানে কি বলা হচ্ছে বা এখানে কি আছে। দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান আমি দেখাচ্ছি। আহ দাঁড়ান একটু, আমি এটা ভিডিওটা বের করছি, বের করে আমি আমরা দুজনেই মিলে দেখতে পারি ভিডিওটা। ভিডিওটা ইন্টারেস্টিং। আপনি আহ, যদি দেখেন তাহলে অনেক নতুন জিনিস জানতে পারবেন এই বিষয়ে। এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমি একটু বের করি, দেখি কই গেল কই গেল কই গেল। কই গেল কই গেল। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আপনার যদি কোনো কিছু বলার থাকে বলতে থাকতে পারেন, আমি একটু ভিডিওটা বের করতেছি। হ্যাঁ, আপনি বের করতে। আচ্ছা ভাইয়া, আপনি কি আজ পর্যন্ত কোনো একাডেমিক ডিবেট করছেন? আমি একাডেমিক ডিবেট বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন সেটা তো আমি জানি না। একাডেমিক আমাদের যে কোনো আলোচনায় আমরা চেষ্টা করি যথাসাধ্য একাডেমিক রাখার, এবং আমাদের লেখাগুলা যথাসাধ্য একাডেমিক রাখার। একাডেমিক মানে হচ্ছে যে দলিল প্রমাণ উপস্থাপন করা সহ। যদি আপনার একাডেমিক এই জিনিসটার সংজ্ঞাটা এটা হয়, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা কথা প্রত্যেকটা আলোচনা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে রেফারেন্স গুলা বের করি, স্ক্রিনে রাখি, তারপরে আমরা আলোচনা করি। এই পর্যন্ত এমন কোনো দিন যায় নাই যেদিন আমরা কোনো রেফারেন্স না দেখায় কথা বলছি, গড়গড় করে কথা বলছি। এটা কখনো আমাদের পলিসি না। এবং এটা অনলাইনে আমি শুরু করছি প্রথম, সেই 2015 সালে আমি এটা শুরু করছি, যে স্ক্রিনে রেফারেন্স রাইখা কোরআন হাদিস তাফসির সিরাত এগুলা বইয়ের স্ক্রিনশট সহ স্ক্রিনে রাইখা তারপরে আমরা আলোচনা আগাইছি, এবং দর্শকদেরকে দিয়ে পড়াইছি যে দেখেন ভাই, এই হাদিসের ভিতরে এত নম্বর হাদিসে কি লেখা আছে, এটা নিজে পড়েন ভাই। হ্যাঁ, নিজে পড়ে আমার কন এর ভিতরে কি লেখা আছে। ও, এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা লাইভ গত 10-11 বছরে যতগুলা লাইভ হয়েছে আমার এই পর্যন্ত, প্রত্যেকটা লাইভে আমি রেফারেন্স গুলা চোখের সামনে বাইর করছি, রেফারেন্স গুলা চেক করছি, বারবার চেক করছি, এবং দর্শকদেরকেও বলছি আপনার কাছে যদি বই থাকে আপনি বইটা বাইর করে দেখান আমারে, যে আপনার বইতে কি লেখা আছে, রেফারেন্সটা বের। আমরাও পড়ি আপনার বই থেকে, আমরাও পড়ি। একাডেমিক আলোচনা মানে হচ্ছে এইভাবে রেফারেন্স উপস্থাপন করে আলোচনা। এইটা যদি আপনার একাডেমিক আলোচনার সংজ্ঞা হয়, তাহলে তো আমরা এটা প্রত্যেকটা লাইভে করছি। এমন কোন লাইভ আমাদের আপনি আমার কোন লাইভ আপনি দেখাইতে পারবেন না যেখানে আমরা কোনো রেফারেন্স না দেখায় মুখে মুখে গড় গড় করে নিজের খালি মতামত দিচ্ছি, যে আমার মনে হইতেছে যে ওমর হালায় লুচ্চা ছিল। ওই ফারাজ ভাই, আপনার কি মনে হইতেছে? ফারাজ ভাই এখান থেকে কইলো, আমারও মনে হইতেছে ভাই ওমর হালায় লুচ্চা ছিল। এইভাবে আমরা কখনো আলোচনা করি না। আমরা প্রত্যেকটা
পয়েন্ট, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা রেফারেন্স, প্রত্যেকটা হাদিস, তাফসির, সিরাত, সেম হাদিসের ব্যাখ্যা, কোরআনের আয়াত, কোরআনের কয়েকটা অনুবাদ, প্রত্যেকটা জিনিস আমরা স্ক্রিনে দেখায় আলোচনা করছি। এইটাকে বলা হয় প্রপার একাডেমিক আলোচনা। এটা যদি আপনার একাডেমিক আলোচনার সংজ্ঞা হয়, তাহলে আমি সেটা একদম 2015 সাল থেকে এই পর্যন্ত প্রত্যেক দিন করছি, কোনোদিন বাদ যায় নাই। এবং এটা আমি শুরু করছি অনলাইনে, আমি প্রথম এটা শুরু করছি। আমার আগে কেউ এইভাবে রেফারেন্স বাইর করে স্ক্রিনে বাইর করে আলোচনা করছে, এটা ছিল না। হ্যাঁ, আগে কখনো ছিল না এটা। হ্যাঁ, একেকজন খালি মুখে মুখে কইতো, হ্যাঁ বুখারী শরীফে লেখা আছে এইটা, হ্যাঁ, এইভাবে বলতো। কিন্তু বুখারী শরীফের কত নম্বর হাদিস, হাদিসের ভিতরে আসলে এক্স্যাক্টলি কি লেখা আছে, সেটা একদম বইয়ে কিভাবে আছে, সেটা একদম বইয়ের ছবি সহ স্ক্রিনে আইনা যখন আমরা দেখাইছি, তখন সেইটাকে আসলে প্রপার একাডেমিক আলোচনা বলা হয়। এবং সেইটা আমি হ্যাঁ, খুব ভালোভাবে করছি বলে আমার তো আহ, মনে হয়। এখন আপনার আহ, এটা তো এখন পারসেপশন এর হুম, ব্যাপার। কার হ্যাঁ, কি মনে হয়? তো মনে করেন হ্যাঁ, আপনি আপনার একটা একাডেমিক আলোচনা দেখেও আপনার মনে হইলো, "আরে ধুর হালায় কি কইছে? কোনো কিছুই হয় নাই।" আবার একটা নন একাডেমিক আলোচনা যেখানে একেকজন হ্যাঁ, যা ইচ্ছা করতেছে, ওইটা দেখে আপনার কাছে মনে হইতে পারে, আপনার কাছে ভাল লাগতে পারে। আপনি মনে করতে পারেন, আহ, "ওয়াও! দারুণ কইছে তো বেটায়। একের খুব হ্যাঁ, একাডেমিক তো আলোচনাটা। আমাকে সুনাহাগা মুমিন বেরাজি ভাই তো ভালোই কইছে। এটা তো খুবই হ্যাঁ, একাডেমিক হইলো ভাই। আমার কাছে দেখতে আচ্ছা তো ভাইয়া, মনে হ্যাঁ, হইছে খুবই একাডেমিক। যেহেতু মানে কইছে আমাকে মানে দিনী ভাই কইছে, সেহেতু এটা তো একাডেমিকই হয়ে গেল।" এইভাবে যদি আপনার একাডেমিক সংজ্ঞাটা যদি আপনি এভাবে নির্ধারণ করেন, তাইলে তো ভাই হয়তো আপনার মানে মনের সাথে আমার মিলবে না। না কিন্তু না না ভাইয়া, হ্যাঁ, আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা আলোচনা আমরা চেষ্টা করি যথাসম্ভব রেফারেন্স ভিত্তিক আলোচনা, এবং রেফারেন্সটা চোখের সামনে রাইখা কথা বলা, এই জিনিসটা আমাদের পলিসির ভিতরেই আছে। এখন আহ, আচ্ছা, আমি ভিডিওটা আচ্ছা, পাচ্ছি না। আমি আচ্ছা, হ্যাঁ, একটু খুঁজি আচ্ছা, আপনি দেখি যে এই খুঁজতে থাকেন, আমি বলি আর কি। আমি হ্যাঁ, একাডেমিক ডিবেট দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ডিবেট গুলো যেরকম হয় টাইম ভাগ করে, এবং মাঝখানে একজন মডারেশন থাকবে, যেমন এই আসাদ নূর ভাই ডিবেট করছেন, তারপর হচ্ছে জাভেদ আক্তার স্যার ডিবেট করছেন, এরকম সিস্টেম, অনলাইন হোক বা অফলাইন, মানে একাডেমিক ওয়েতে। এখানে তো আপনি লাইভে আপনি সবকিছু থাকেন, আপনি একাই আরেকজনকে যুক্ত করেন। তো একাডেমিক ওয়েতে যেখানে তৃতীয় এক পক্ষ থাকবে নিরপেক্ষভাবে, এরকম ডিবেট করছেন কিনা? সেটা আমি অন্য জায়গাতে করছি, সেটা আপনি পাইবেন না। মানে অনলাইনে নাই? সেটা আপনি টিউটিউবে পাইবেন না। কিন্তু সেটা আমি তো আমার আলোচনা যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনি বুঝবেন যে আমার যে বিতর্কের যে পারদর্শিতা, সেটা এখন নিজের কথা বলে তো নিজের ঢোল পিটানো হবে, সেটা আমি করতে চাই না। কিন্তু আমার কথা বলার যে মানে ধারাবাহিকতা, বা আমার মানে বিতর্ক করার যে মানে পদ্ধতি, এটা দেখলে আপনি বুঝবেন যে আমি একজন খুবই এক্সপার্ট বিতার্কিক। এই জিনিসটা এমনকি মুমিনরাও স্বীকার করে যে ভাই এ তো মানে মুমিনরা যদিও মুখে মুখে বলবে যে না, কিন্তু ওরা গোপনে আবার স্বীকার করে, আবার স্বীকার করে যে আসিফ মাহমুদের কাছে যাইস না, ওর কাছে গেলে ধরা খেয়ে যাবি। হ্যাঁ, এমন প্যাচ মারবো বিতর্কে। এবং আমাকে পরাজিত করার জন্য তো তারা এখন করছে, স্কুল খুলছে, ট্রেনিং কোর্স খুলছে। আপনাকে একটা ছোট ভিডিও দিয়ে শুরু করি। দেখেন, এই ভিডিওটা একটু দেখেন, তারপর আমরা আহ ওই মূল ভিডিওটাতেও যাবো না, মূল ভিডিওটাও দেখবো। আগে এই ভিডিওটা একটু দেখে নিই। দেখি এখানে এই যে এদের যে মানে এই যে আপনি যে ভেরাজির কথা বললেন, সেই ভেরাজির যেই এসে যুক্ত হয়, তাদের একটা লাইভ আমি আপনাকে দেখাচ্ছি, কাটিং দেখেন। আচ্ছা, আমাদের সাথে হাসান নামে একজন আছে। জি হাসান ভাই, আপনি বলুন। ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ব্যাক স্টেজ চলছিল, তো ঢুকতে পারি নাই, অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। জি আমার যে বিষয়টা হচ্ছে, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না। তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে এই একটা ইউটিউব চ্যানেলের সন্ধান পেয়েছিলাম, আসিফ মহিউদ্দিনের। তো তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর, এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকেও আমি ইনবক্স করেছিলাম। তো ওনার সাথে ইনবক্সে কথা বলার পর উনি আমাকে একটা লিঙ্ক দিয়েছিলেন এনটি ইসলাম নামক একটা ওয়েবসাইটের। তো সেখানে লেখাগুলো আমি পড়ার চেষ্টা করছি। তো এখন আমার রেসপন্স ভিতরে টু যে, এন্টি ইসলাম ভাই, রেসপন্স টু এন্টি ইসলাম। আচ্ছা আচ্ছা, মানে সরি এন্টি ইসলাম সরি, না। আচ্ছা সরি সরি। জি জি। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে যত ওনার লাইভ গুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল, সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ, সেই কলসটা হচ্ছে ফাঁকা। সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোন একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাত করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি
মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে? ঢুকবে না, তাই না? সেটা তার জি। ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বললেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই, কিন্তু আপনি আবার এটাও বললেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক, যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত, সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয়, কি কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম আচ্ছা, আপনি কি শুনতে পাইছেন ছোয়াদ ভাই? হ্যাঁ ভাইয়া, আপনি কি শুনতে হ্যাঁ ভাইয়া, পাইছেন কি বলতেছে? হ্যাঁ কি ভাইয়া, খুব বলতেছে স্পষ্ট শুনছি। কি বললো এটা যদি আমি একটু বলি বলতেন? হ্যাঁ, কি হ্যাঁ, বললো? আমি বলি সেটা হচ্ছে একজন এই মূর্খ চুনা হাগামার্কা মুমিন, মানে যে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে না, মাথার মধ্যে একেবারে কিছু নাই। সে আপনার এই সংশয়.com এগুলো এই, পড়তে পড়তে বুঝলাম না মূর্খ চুনাহাগা মানে মুমিন বলতে আপনি কি বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে তো মূর্খ চুনাহাগা মার্কা মুমিন বলতে কি বোঝাচ্ছেন? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান হইতেছে মূর্খ চুনাহাগা লেভেলের মুমিন, এটা বুঝাইতেছেন নাকি? না 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 ভাইয়া, হ্যাঁ বাংলাদেশের আমি বেশিরভাগ বলতেছি মুসলমানই বাংলাদেশের বেশিরভাগ মুসলমানই কোরআন হাদিস সম্পর্কে তেমন কিছুই জানে না। 99.99% মুসলমানের জিজ্ঞেস করলেই 2-3টা প্রশ্ন করলে একটার উত্তর দিতে পারবো না। হ্যাঁ, তারা ওই যে আরবি মানে শুনে সূরা পড়তে পারে, কিন্তু কোরআনের ভিতরে কি লেখা আছে, এই সূরার মানে কি, একটা বেড়াও কইতে পারবো না। আমি হয়তো ওই যে আলেমরা আছে, 2-4 জন আলেম আছে, আলেমরা কইতে পারবো খালি, কিন্তু ম্যাক্সিমাম আমি আমার জীবনে যত মুসলমানের সাথে পরিচয় হয়েছে বাংলাদেশের, তাদের সাথে যখন কথা বলছি ভাই, কোরআনের একটা সূরার অর্থ কন্ত, এক বেড়াও কইতে পারে নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ মুসলমান হইতেছে চুনা হাগা লেভেলের মুসলমান নাকি? আমি কি এটা একবারও বলছি ভাই? আমার কথাটা তো শুনেন, কথাটা শুনে আমি তারপরে আমি তো আপনাকে হ্যাঁ জিজ্ঞেস করলাম, আপনি কি এটা বুঝাইছেন কিনা? আপনাকে যেটা আমি জিজ্ঞেস করতেছি যে হ্যাঁ আপনি এই ব্যক্তি যে হাসান, ওনাকে আপনি বলতেছেন যে উনি চুনাহাগা লেভেলের মুমিন, ঠিক আছে, যে এটা যদি আপনি বুঝায় থাকেন, হ্যাঁ, তাহলে তো একই যুক্তিতে বাংলাদেশের বেশিরভাগ 99% মানুষ চুনাহাগা লেভেলের মুমিন হয়ে যায়। কারণ হচ্ছে এই ব্যক্তির ইসলাম সম্পর্কে জ্ঞান যতটুকু, বাংলাদেশের 99% মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান ততটুকু। আপনি একটু রাস্তায় বাইর হন, রাস্তায় বাইর হয়ে 100 জন লোককে জিজ্ঞেস করেন তো ভাই, কোরআন শব্দের মানে কি? হ্যাঁ, 100 জনের ভিতরে 99 জন কইতে পারবো না, এটা আমি আপনার গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, যদি আপনি র্যান্ডমলি জিজ্ঞেস করেন তাহলে 100 জনের ভিতরে 99 জন কইতে পারবো না। এবং আপনি যদি মানে 100 জনের জিজ্ঞেস করেন মোহাম্মদ মরছে কেমনে, হ্যাঁ, এটা যদি আপনি 100 জনের জিজ্ঞেস করেন, আমি গ্যারান্টি দিতে পারি 100 জনের ভিতরে 100 জনই কইতে পারবো না মরছে কেমনে। এরা কইব মানে অসুখ হয়ে মরছে, কিন্তু আসলে কথা সত্য না, মোহাম্মদ কুত্তার মতো বিষ খায় মরছে। ঠিক আছে? এখন এই যে মানে ইসলাম সম্পর্কে যে জ্ঞান, এটা তো এই মুমিন, এই হাসান নামক যে ব্যক্তি, তার যতটুকু জ্ঞান বাংলাদেশের 99% মুসলমানের এই একই জ্ঞান। কারণ আমিও তো বাংলাদেশে থেকে মানে বড় হয়েছি, বাংলাদেশে আমি ঘুরাফেরা বেড়াইছি, জীবনের একটা বড় সময় আমি বাংলাদেশে কাটাইছি, আমি তো জানি এটা। তাহলে আপনি যে এই ব্যক্তিকে চুনাহাগা মার্কা বললেন, তাহলে তো একই সূত্রে এটা তো বাংলাদেশের 99% মুসলমান তো ওই একই সূত্রের ভিতরে পড়ে যায়। আপনি কি এটা বোঝাইতে চাইছেন যে এই লেভেলের যারা মুমিন আছে তারা সবাই চুনাহাগা, এটা বোঝাইতে চাইছেন? না 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 ভাইয়া, না আমি এটা বোঝাইতে চাই নাই। আপনি আচ্ছা, তাহলে আমি আপনি বলা সোহাগ শেষ ভাই, করেন। আপনি আপনার বাবা মা জীবিত আছে? জি আলহামদুলিল্লাহ, জি আছে। আপনার বাবা কি ইসলাম সম্পর্কে কতটুকু জানে? জানে হয়তো কিছু, ওটা আচ্ছা, আমি জানি না, দেখ। আপনার বাবাকে আমি 3টা ইসলাম নিয়ে প্রশ্ন করবো, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার বাবা একটার উত্তর দিতে পারবো না। আমি এটা গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, আমি 3টা কোশ্চেন করবো, একটার উত্তর দিতে পারবো না, আপনার মাও পারবো না, আপনার পরিবারের কেউ পারবো না। হ্যাঁ, এখন যদি তারা সেটা না পারে, তাহলে কি আপনি এটা মেনে নিবেন যে তারা হইতেছে সুনাহাগা মার্কা মুমিন, এটা মানবেন? তখন তাদেরকে কি তাদের সম্পর্কে আপনার আইডিয়াটা কি এটা হবে যে আমার বাপে, আপনি কি এটা কইবেন আমার বাপে, আমার মায়ে, আমার 14 গোষ্ঠী সুনাহাগা মার্কা মুমিন, এটা কইবেন? কারণ আমি জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে এইরকমই, তারা এই যে কোরআন হাদিসে কি লেখা আছে, এইটা আছে নাকি ওইটা আছে, কিছু জানে না। হ্যাঁ, তারা খালি জানে যে হুজুরা যেটা ওয়াজে কয় এইটুক জানে যে ইব্রাহিম নবী বা পোলারে মারতে নিছিল, তারপরে যে মুসা নবী ফেরাউনের সাথে ফাইট করছে, এডি বেসিক জিনিসপত্র জানে, কিন্তু মানে মানে হ্যাঁ গভীর জ্ঞান, ইসলাম সম্পর্কে গভীর হ্যাঁ, জ্ঞান, একটা তাফসির পড়া বা মানে একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পড়া, এটা 99.99% মানুষ এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নাই। তাহলে আচ্ছা ভাইয়া, যাদের হ্যাঁ এই আইডিয়াটা নাই, আপনার মতে তারা হইতেছে চুনাহাগা। আচ্ছা ভাই, তাহলে কথাটা তাহলে তো আপনার বাপ মা চুনাহাগা হয় নাকি?
আচ্ছা, কথাটা বলতে দেন আগে, আপনি তো কথা বলতেই দিতেছেন না। হ্যাঁ, দুইটা পয়েন্টে বলি। প্রথম পয়েন্ট হচ্ছে, আপনি যত আগের কনসেপ্টটা মানে আপনি অনেক ভালো বিতার্কিক, তো আপনি কেমনে বিতার্কিক এটা একটু মানে 1 মিনিটে বলে নেই। সেটা হচ্ছে আপনার সাথে আমি প্রায় 17 মিনিট ধরে কথা বলতেছি, আপনি আমাকে কথাই বলতে দিতেছেন না। আমি হয়তো আমি এটা বলছি, এটা বলে আপনি ব্যাট 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 করে বলা শুরু করছেন। এই যে এখন আপনার এটা আপনার এখন মিউট করে রেখে কথা বলতে হচ্ছে ভাই। আপনার আমি কথা বলতে দিব, আমি আপনার ভাই, সাথে আপনি বিতর্ক আপনি আপনি মিউট করেন আরে কেন? আপনি আপনি মিউট, বলদের মতো কথা বলতেছেন কেন? আপনার আপনি যে আমি ভয় পান কেন কথা ভাই? বলতে আপনি আপনি আপনার ভয় আমি পান ভয় কেন? পাই ভাই। আপনার অনেক ভয় পাই ভাই। আপনি ভয় আমার ফাড়ো আপনি কাঁপতেছে। প্রশ্নের উত্তর দেন। আপনি একটা প্রশ্নের আরে আরে ছাগল কোথাকার। আপনার ভয় আমি মনে করেন থরথরায় কাঁপতাছি। হ্যাঁ? এইটা ভাইবা যদি আপনি মানে মনে, মনে একটা সুখ পান, তাইলে আপনার সাথে আমি বিতর্ক করতেছি, এটা আপনার কাছে কেন মনে হইলো যে আপনার সাথে আমি বিতর্ক করতেছি? আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি আপনার মতো একটা সুনাহাগা বলদের সাথে আমি বিতর্ক করতে বসবো? আমার কি এত দিন খারাপ করছে যে আমি এই রকমের একটা বলদের বাচ্চা বলদের সাথে আমি বিতর্ক করব? আপনি হইতেছেন ওই যে ভেড়াজির মানে খোয়ারের আ সবচাইতে লোয়ার লেভেলের আ মানে ভেড়া, তাই না? আপনি হইতেছেন ওই যে ভেড়া মানে অনলাইন জগতে যারা ইসলামিস্ট আছে তাদের ভিতরে সবচাইতে লোয়ার কিসিমের হইতেছে ওই যে ভেড়াজি। সেই ভেড়াজির মানে গেলমান হইতেছেন আপনি। আপনি হইতেছেন ভেড়াজি যেই মাদ্রাসায় পড়ায়, সেই মাদ্রাসায় ভেড়াজির রাইতের বেলা ভেড়াজি আপনারে তেল মালিশ করতে রুমে ডাকে। আপনি ভেড়াজির বিভিন্ন জায়গাতে অঙ্গ-প্রত্যঙ্গে তেল মালিশ করতে ভেড়াজির রুমে যান। হ্যাঁ? বেড়াজি যেই মাদ্রাসায় পড়ে বা পড়ায় আরকি। আপনি হইতেছেন সেই কিসিমের মুমিন। আপনি হইতেছেন সেই লেভেলের মুমিন। আপনার সাথে আমি বিতর্ক করব, এটা মনে করেন আল্লাহ যদি এটা শুনে যে এই সোয়াদ নামক এক মুমিনের সাথে আসিফ মহিউদ্দিন বিতর্ক করতেছে, এটা শুনলে আল্লাহ তো মনে করেন হাতফেল করে মরে যাবো। ভাই আয়, আয়। আসিফ মহিউদ্দিনের কি মানে আসিফ মহিউদ্দিন কি গাঞ্জা খাইছে যে এই সোয়াদ ফুয়াদের লগে বিতর্ক করতে বইছে? ভাই আপনি এই মানে নিজের সম্পর্কে এত উচ্চ ধারণা আপনার কিভাবে হইলো যে আপনার সাথে আমি বিতর্ক করব? দেখেন ভাই, আপনার সাথে আমি জয়েন হইছি। আপনি 17 মিনিট বলছেন, আমি 1 মিনিট বলছি। ভাই আপনি যে 1 মিনিট বলতে পারছেন, এটা আপনার মানে 14 গোষ্ঠীর ভাগ্য ভাই। আমার লাইভে যে আপনি 1 মিনিট কথা বলতে পারছেন, এটা আপনার মানে পুরা 14 পুরুষ যেটা আছে, মানে আপনার এলাকা সুদ্ধা যত আছে, হ্যাঁ? চারপাশের যত গ্রাম আছে সবার সৌভাগ্য যে আপনি আমার সাথে এইটুক 1 মিনিট হইলেও যদি কথা কইতে পারেন, সেটা আপনার 14 গোষ্ঠীর ভাগ্য। আপনার সাথে আমি বিতর্ক করব, এটা আপনার কল্পনায় আইলো কেমনে ভাই? এটাই তো আমি বুঝলাম না। মানে আমি যে লাইভ করি এইজন্য কি আমার মানে দাম কি এতই কমে গেছে যে আপনারা বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসা থেকে পাছা থাপড়াইতে উঠে আসবেন আর আমি আপনাদের সাথে বিতর্কে বেসে যাবো? এত সোজা? ভাই দুনিয়া এভাবে চলে না তো ভাই। আপনারা মাদ্রাসাতে যেই কাম করেন, এইভাবে তো দুনিয়া চলে না। আচ্ছা, আমরা এই ভিডিওটা শেষ দেখি। আপনার কথাটা শোনার কোনো আমার ইচ্ছা নাই। আপনার মিউটও করে রাখছি। এখন গিয়ে আপনি আপনার লাইভে গিয়ে কান্দাকাটি করবেন। হ্যাঁ? আমারে কথা বলতে দিল না। আসিফ মহিউদ্দিন আমারে কথা বলতে দিল না। হ্যাঁ? কাইন্দেন, অসুবিধা নেই। এটা আমি দেখতেও যাব না। তো আমরা এই ভিডিওটা শেষ করি, তারপর আরেকটা ভিডিও দেখব। দেখেন। একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত, সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয় কি কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে তো পানি ঢুকে যাবে, তাই না? এরকমই তো হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এ ধরনের আর্গুমেন্টের সামনে আসা। তবে এটার অর্থ এই না যে তাদের আর্গুমেন্ট গুলো কোনো জবাব নেই, তা কিন্তু না। অবশ্যই সেগুলোর জবাব রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, একজন ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তারা যদি এই সমস্ত আর্গুমেন্টের সামনে লাগাতার আসতে থাকে এবং ইমানটা যদি হারায়, অযথা ভুল বুঝে হারায়, তাহলে তো ক্ষতি হয়ে গেল। বিষয়টা তো এরকম হলো যে একজন ব্যক্তি সে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে সে এভারেস্ট জয় করতে উপরে উঠে গেল, তারপর অক্সিজেনের অভাবে অযথা সে দম বন্ধ হয়ে মারা গেল। অথবা একজন দমকল কর্মী যে হচ্ছে পর্যাপ্ত সে আহ, আহ, প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে সে আগুন নেভানোর জন্য সে ঢুকে গেল, তাহলে তো সে আগুনে পুড়ে যাবে, তাই না? এরকম বিষয় হবে। তা আমরা এটাই বলি যে সাধারণভাবে এই বিষয়গুলো সংস্পর্শে না আসাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। আর হচ্ছে আলেম এবং দায়ীদেরকে আমরা বলি, আপনারা এই বিষয়গুলো অধ্যয়ন করুন এবং নাস্তিকদের যে অপযুক্তিগুলো সেগুলোর জবাব দিন। অবশ্যই সেগুলোর জবাব রয়েছে, এটা আমরা বলি। যেটা যে কেউ দেখবে না তা কিন্তু না। তা আমরা এইভাবে বলি যে সাধারণ মানুষ যেন এগুলো থেকে দূরে থাকে, এটা আমরা সবসময় বলি। আচ্ছা, আমরা দেখলাম যে মুশফিক মিনার সাবধান করে দিল যে এই যে মানে সাধারণ মুসলমানরা যেন এখানে না যায়, এগুলা না শুনে। কারণ ঈমান কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। হ্যাঁ? যেকোনো সময় কিন্তু এই নাস্তিকরা এতই যে ঈমান ধরে এমন জোরে হ্যাচকা টানটা দিব রে ভাই, নাস্তিকরা, হ্যাঁ? এক্কেরে ঈমান এক্কেরে শেষ। হ্যাঁ? ঈমানের একেবারে 14 টা। হ্যাঁ?
এইটা হইতেছে মুশফিক মিনার ভয় পাইতেছে এবং বলতেছে যে কিছু মানুষ আছে যারা এটার উত্তর একেবারে যে কেউ উত্তর দিতে পারবে না তা না, মানে কিছু মানুষ আছে উত্তর দিতে পারবে। এবার আমরা দেখি যে যারা উত্তর দিতে পারবে সেই সমস্ত আলেম ওলামাগণ আসিফ মহিউদ্দিন সম্পর্কে কি বলে সেটা আমরা এখন একটু দেখবো। যে বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলেম ওলামাগণ আসিফ মহিউদ্দিন সম্পর্কে কি বলে সেটাও আমরা এখন একটু দেখবো। এই যে এই সমস্ত চুনাহাগা মুমিনের একদম দাদা পরদাদার উপরের লেভেলের যে আলেমরা আছে, মানে একেবারে টপ আলেম, বাংলাদেশের সবচাইতে টপ আলেম গুলা যেগুলো আছে তারা কি বলে সেটা একটু শুনি আমরা। শুনেন। আজকের যে নাস্তিকরা আসছে এদের 19 জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে। নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত গঠনমূলক উত্তর পাইনি। আল্লাহ কোরআনের মুসলমানকে 4টি বিয়ে নির্ধারণ করেছে, সেখানে নবী মোহাম্মদ 13টি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি? এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ কিছু বলুন। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা একদম সোজা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উত্তর আপনি মেনে নেন। এটা হচ্ছে একটা ব্যতিক্রম, সব জায়গাতে আছে, এক্সেপশন সব জায়গাতেই ছিল, এবং তারও একটা এক্সেপশন আছে। আমাদের ভিসা দেয় না, তারা আমেরিকা ভিসা দিছে, এক্সেপশন এটাও। Word today is broke. আচ্ছা, অ্যাড শুরু হয়ে গেছে, একটা যাক, তারপর আমি আবার ছাড়তেছি। কিন্তু দেখেন এই যে মানে এরা যে আমাদের কথার জবাব দেয় না তা কিন্তু না, এরা কিন্তু আমাদের কথার জবাব দেয়। হ্যাঁ, এরা কিন্তু আমাদের কথার জবাব দেয় ঠিকই, কিন্তু ওই যে যখন হচ্ছে গিয়ে আমরা আলোচনাতে ডাকি তখন আর কি আর আসতে চায় না। হ্যাঁ, কথার জবাব দেয় যে এদিক সেদিক জবাব দিবে, আর যেখানে আমরা নাই সেখানে গিয়ে জবাব দিবে। কিন্তু এমন যদি হইতো যে এরা আমার পাত্তাই দিতেছে না, আরে ধুর কোথাকার কোন আসিফ মহিউদ্দিনের কি পাত্তা দিব, ধুর, এরকম যদি হইতো তাহলে ঠিক আছে, তাহলে আমার কোনো সমস্যা ছিল না যে এরা তো আমার পাত্তাই দেয় না, এরা অনেক বড় আলেম বাংলাদেশে, তাহলে তো এরা তো আমাকে পাত্তা দিচ্ছে না, তখন এটা ভিন্ন বিষয় হইতো। কিন্তু এরা কিন্তু মানে ডেইলি, মানে মাসে একবার হইলো আমার নাম নিয়ে আলোচনা করে, এরা মিটিং করে, এদের মিটিং এর খবর আমার কাছে আসে। এরা ইসলামিক ফাউন্ডেশনে মিটিং করছে, সংশয়.com নিয়ে সেমিনার হয় বাংলাদেশে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা সেমিনার হয়েছে সংশয়.com এর লেখার জবাব কিভাবে দাউন যায় সেটা নিয়ে, এবং সেগুলোর ইনভাইটেশন আমার কাছে আসছে। হ্যাঁ, কোন জায়গা থেকে আমার কাছে আসছে, আমি দেখলাম লিফলেটে লেখা সংশয়.com এর কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, এই লেখাটা রিফিউট করে তারা সেমিনার করতেছে, এবং সেটাতে আবার টাকা দিয়ে ঢুকতে হয়, 200 টাকা না 300 টাকা যেন টিকিটের দাম ছিল। মানে আমার ওয়েবসাইটের একটা লেখার জবাব দিচ্ছে তারা সেমিনার করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ওয়াজগুলাতে তারা প্রতিনিয়তই এগুলা নিয়ে কথা বলে, নাস্তিকরা, আসিফ মহিউদ্দিন, এগুলা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। দেখেন এই ভিডিওটা খুবই মজার আছে, কিন্তু তার মানে হচ্ছে কি তারা কিন্তু আমাদের সম্পর্কে খুব ভালোভাবে অবগত, আমরা কি কথা বলি না বলি, আমরা কি আলোচনা করি না করি, সবকিছু তারা খুব ভালোভাবে জানে। এমন কিন্তু না যে তারা জানে না, কিছু চিনে না, জানে না, তা কিন্তু না। তারা বাংলাদেশের সব হুজুর জানে আমার নাম, মানে আগাটু গোড়া সব হুজুর আমার চিনে। হ্যাঁ, বাংলাদেশে এমন কোন হুজুর পাওয়া মুশকিল হবে যে আমার নাম জানে না, আমার চিনে না। এটা তো সম্ভবই না, এটা আমি মানবই না যে এটা হওয়া সম্ভব। আমরা একটু দেখি যে আপনার একটু একটা স্কিপ দেখি, একটা স্কিপ করা যায় নাকি দেখি। Every day, people juggle so many different tools just and context we rely on. আসিফ মহিউদ্দিনকে তোমার যে বিষয় দিছে কি জানো, তোমার নাস্তিকতার জন্য তোমার বিষয় দিছে, এটা তো একটা এক্সেপশন। আমার তো বিষয় দেয় না দেওয়ার জন্য, কেন? আমি দাঁড়িয়ে গেলাম, মানুষ মোদি ইউনিভার্সিটি পড়ছে, আমার বিষয় দিবেই না, তো সোজা কথা, এক্সেপশন তো তোমার দিছে, কেন? তুমি তো নাস্তিকের জন্য। প্রাণপ্রিয় মুসলিয়ান, আপনারা অনেকেই হয়তো জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন, এই মাসের 16 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে নাস্তিক আসিফ মহিউদ্দিন, তার সাথে আমার একটা বিতর্ক, একটা ডিবেট হওয়ার কথা ছিল ফেস দ্য পিপল সাগর সাহেবের সেই পেজে। আমাদের মুফতি শেখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই পেজে শাহরিয়ার কবির এবং ডাক্তার জাফরুল্লাহ স্যারের সাথে ডিবেটে এসেছিলেন, সেই একই পেজে এই কুখ্যাত নাস্তিক আসিফ মহিউদ্দিনের সাথে আমার একটা ডিবেট হওয়ার কথা ছিল। কিন্তু দেশি বিদেশি, ভেতরের এবং বাহিরের অনেক ষড়যন্ত্রের ফলে উপস্থাপক যিনি, এই পেজের অ্যাডমিন যিনি, তিনি এটা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। কারণ আমি সবচাইতে বড় জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আমরা মুসলমানরাই মুসলমানদের সবচাইতে বড় শত্রু। আচ্ছা, আপনারা দেখলেন যে গোলাম, যিনি এই যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে সৈয়দ গোলাম কিবরিয়া, উনি কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত পিএইচডি করছে। এই ভদ্রলোক বলতেছে যে এই যে ফেস দ্য পিপলের যে লাইভটা হওয়ার কথা ছিল এর সাথে আমার,
এটা কিন্তু মুমিনরা হুমকি দিয়ে বন্ধ করাইছে। হ্যাঁ, আসিফ মহিউদ্দিনের সাথে তুই কোনো আলেম যেন আসিফ মহিউদ্দিনের সাথে না বসে। আসিফ মহিউদ্দিনের সাথে বসলে আলেমের লুঙ্গি খুইলা, ইসলামের লুঙ্গি খুইলা ন্যাংটা কইরা উড়াই দিবে। হ্যাঁ, নবীরে উত্তা কইরা পুন্দায় দিবে। এইটা মুমিনরা ঠিকই বুঝছে, এই কারণে তারা গিয়া ওই পেজ দ্য পিপল পেজে গিয়া লাখ লাখ গালিগালাজ শুরু করছে। মানে ওই যে সাগর সাহেব আমাকে ফোন করে বলতেছে, ভাই এটা কি হইতেছে? আমি এই যে বিতর্কের যে ছবিটা পোস্ট করার পর থেকে একেবারে লাখ 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 মানুষ আমার হুমকি ধামকি দিতেছে যে এই লাইভ বন্ধ কর। নাস্তিক আসিফ মহিউদ্দিন যদি লাইভে আসে তাহলে কিন্তু ইসলামের একটা খবর আয় যাবো, একে সব ন্যাংটা করে দিয়ে দেবো। হ্যাঁ, এই লাইভ হন যাবো না, এই লাইভ প্রচার করলে খবর আছে, ইসলামের খবর আছে। এরা গিয়া মানে প্রেসার ক্রিয়েট করে হুমকি ধামকি দিয়ে সাগর সাহেবকে হুমকি দিয়া তারপর এই লাইভটা বন্ধ করাইছে। এবং এই যে গোলাম কিবরিয়া উনি কিন্তু লাইভটা করতে চাইছিল, লাইভটা ওনার খুবই ইচ্ছা ছিল লাইভটা করার, কিন্তু ওই মুমিনদের চাপে এনায়েতুল্লাহ আব্বাসী নাকি ফোন দিয়া ধমক দিছে সাগরে যে আই আপনি আসিফ মহিউদ্দিনের সাথে কি লাইভ, লাইভে আইলে একে ন্যাংটা করে দিব, হ্যাঁ একেবারে কান্দা ছেড়ে দিব। তখন আর কি সাগর সাহেব এটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, তো তারপরে আমরা দেখি, শুনি, আরো শুনি। বলবো সেটা হচ্ছে আমরা মুসলমানরাই আমাদের মুসলমানদের সবচাইতে বড় শত্রু। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাঠকের একটা কিউরিওসিটি, তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে বিভিন্ন জন যেমন আসিফ মহিউদ্দিন বা এরকম আরো যারা আছে তাদের সাথে কেন মোজাম্মেল স্যার ডিবেট করেন না। তারা প্রায় সময় আগ্রহ দেখান যে এদের সাথে বা এরকম আরো অনেকের সাথে স্যার যদি একটা ডিবেটে আসেন, কিন্তু স্যার কেন ডিবেট করতে যাচ্ছেন না সেটা কখনো ওদেরকে অ্যান্সার করা হয় নাই। আমি চাচ্ছি স্যার এটা নিয়ে কিছু কথা বলুক। না আসলে মানে অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন, যে অনেকে অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে আমি আসলে তত কিছু জানি না। মানে আমার জানাটা হচ্ছে মোর আর্গুমেন্ট বেস, আর্গুমেন্টেটিভ অ্যান্ড কনসেপচুয়াল। অনেক বেশি রেফারেন্স বলা, একটা বিষয়ে অনেক তথ্য বলা, এটা কি হয়েছে সেটা কি হয়েছে এটা বলা, এটা আসলে আমি পারি না। ওকে, তো যারা আসিফ মহিউদ্দিনের কথা বলছে বা আরো কি নাম বলছে ইত্যাদি বলছে, হ্যাঁ আমিও ওনাদের অনেকগুলো শুনেছি। আর অনেক পড়াশোনা করে, অনেক স্ক্রিনশট নেয়, অনেক তথ্য বলে, অনেক রেফারেন্স ইনফরমেশন, অনেক কিছু নিয়ে আসে, অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে, এগুলো আসলে আমি পারি না। আচ্ছা, এই যে একটু আগে যে মোজাম্মেলকে দেখলেন, মোজাম্মেল সাহেব উনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির বোধহয় কোনো একজন সহকারী শিক্ষক বা লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এরকম কিছু একটা। তো এই লোকও বলতেছে যে আসিফ মহিউদ্দিন যে এত দলিল আনে, এত রেফারেন্স আনে, আমি তো এটা পারবো না। হ্যাঁ, এখন এই মোজাম্মেল সে হচ্ছে গিয়ে ফেসবুকে লিখছে আয়েশার বয়স নাকি বিয়ের সময় 17-18 ছিল। আমি তাকে মেসেজ পাঠাইলাম যে মোজাম্মেল সাহেব আপনি লিখলেন যে আয়েশার বয়স নাকি বিয়ের সময় 17-18 ছিল। আমি এটা নিয়ে আপনার সাথে একটু আলাপ করতে চাই, আপনার উপরে আপনার প্রতি সম্মান রেখে আলাপ করব, আসেন আমরা একটু আলোচনা করি। আপনি আমাকে একটু দেখায় দেন যে এটা আপনি কোথায় পাইলেন যে আয়েশার বয়স 17-18 ছিল বিয়ের সময়, এইটার রেফারেন্স কি, রেফারেন্সটা আমি একটু আপনার কাছ থেকে বুঝে নিতে চাই। একটু আসেন আমার সাথে লাইভে একটু কথা বলি। সে বলতেছে না আমি এটা বিশ্বাস করি আয়েশার বয়স 17 ছিল, আমি এ নিয়ে বিতর্ক করতে চাই না। আরে মোজাম্মেল, তুমি বিশ্বাস করো, এটার আবার বিশ্বাসের কি আছে? হ্যাঁ, তুমি বিশ্বাস করো যে আয়েশার বয়স 17 ছিল, এটা কেমন কথা? এটা তো একটা হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট সম্পর্কে তো আমি কোনো বিশ্বাসের এখানে বালাই কোথায়? সে কোনো রেফারেন্স দেখাবে না, কিছু দেখাবে না, সে বিশ্বাস করে এটা 17 ছিল, 17-18 ছিল। আরে এইভাবে কেউ বিশ্বাস, এইটা কি কোনো আলোচনার কোনো পদ্ধতি যে আমি বিশ্বাস করি এটা ছিল? হ্যাঁ, আমি যদি আজকে বলি আমি বিশ্বাস করি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1990 সালে, এটা 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 কেমন কথা? এটা একটা কোনো সেন্স মেক করে এই কথার? আমি বিশ্বাস করি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1990 সালে। এটা কোনো সেন্স মেক করে? এরকমের বলদ মার্কা কথার কোনো অর্থ আছে? এই মোজাম্মেল সে বলতেছে আমি বিশ্বাস করি 17 বছর ছিল। আরে এটা বিশ্বাস করার কি আছে? আমরা রেফারেন্স দেখবো, দলিল দেখবো, সেইখানে যেটা বলা আছে, সেখানে যেটা লেখা আছে আমরা সেটাতে ইয়া করব যে হ্যাঁ এইখানে এই রেফারেন্সটা আছে, রেফারেন্সের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে যাব। সে বলতেছে আমি বিশ্বাস করি। আরে এখানে বিশ্বাস করার কি আছে? এটা তো একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট। ওইখানে বয়স যদি এটা হিস্ট্রি হয়ে থাকে তাহলে এটা একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট হওয়ার কথা। এ বলতেছে আমি বিশ্বাস করি। তারপরে আমি তো মানে তখনই আমি বুঝছি এই লোক একটা চরম জামাতের বাটপার গুলা, জামাতের গুলাই বাটপার হয়, জামাতে যারা যোগ দেয় বা জামাতের আশেপাশে যেগুলো থাকে সেটা সবগুলো বাটপার হয়। এরা যে এই বেড়াও যে একটা বাটপার, একটা যে একটা চরম বাটপারের বাটপার এই মোজাম্মেল, এটা তখনই আমি বুঝে গেছি যে এ কোনো আলোচনা করবে না, বিতর্ক করবে না, উপর উপর দিয়ে কথা বলবে যে এটা
যখনই রেফারেন্সে ঢুকে যাবো তখনই এ বলবে যে না আমি তো রেফারেন্স দিতে পারি না, আমি আলোচনা করবো না। এই জন্য আমার সাথে লাইভে আসবে না, আমার সাথে কথা বলবে না, আমার সাথে বিতর্ক। এ কিন্তু যায় অন্য অন্য জায়গাতে নাস্তিকদের জবাব দিতে যায়, কিন্তু বিভিন্ন লাইভে টাইভে আমি এটা দেখছি নাস্তিকদের জবাব দেয়, প্রশ্নের উত্তর দেয়, ঠিকই করে সেটি, কিন্তু আমার লগে আইবো না। কেন ভাই, আমি কি দোষ করলাম? আমি তো মানে না হয় আমি একটু ডলার জোরে দিই, তাই বলে কি আমি কি মানে ইয়া নাকি? আমিও তো নাস্তিক, তাহলে অন্য নাস্তিকের সাথে আপনি কথা বলতে পারেন মোজাম্মেল সাহেব, আমার সাথে কি, আমারে কেন মানে এইভাবে ইয়া করেন, মানে আমার কেন সুযোগটা দেন না? আমার তো হাত চুলকায় ভাই, আমার তো এগুলা মানে ধরতে হাতটা চুলকায়, হ্যাঁ কসলা ধরতে আমার হাতটা খালি চুলকায়। আমি যদি একবার মানে সামনে পাইতাম যে কি করতাম, আমার লাইভে যদি আসতেন আপনি তাহলে তো আমি না, আমার লাইভে যদি আপনি আসতেন তাহলে আমি আপনার সাথে সম্মান রেখে কথা বলতাম, কিন্তু অন্য কোনো লাইভে যদি আপনারা পাইতাম আমি তো কিন্তু এখানে কাঁচা চিবায় খাই লাইতাম। হ্যাঁ, আপনারা যে বাটপারি গুলা করেন, আপনারা যে মিথ্যা কথাগুলা বলেন বিভিন্ন জায়গায় গিয়া ইসলামের নামে, ইসলামের যে গড কনসেপ্ট আর আল্লাহর গড কনসেপ্ট সম্পূর্ণ ভিন্ন। হুম, ইসলামের আল্লাহর একটা বডি আছে, হ্যাঁ, ইসলামের আল্লাহ টাচ করতে পারে মানুষে, এবং এইগুলা মানে আমি প্রত্যেকটা জিনিস টু দি পয়েন্ট আপনার আমি দেখাবো, তারপর আমি দেখবো যে আপনি কোথায় পলান। আমার রেফারেন্সের সামনে আপনি পলাতে পারবেন না, তো কোনো চিপা দিয়ে পলাতে পারবেন না। আমি একেবারে সব দরজা বন্ধ করে আলোচনা করতে বসি। হ্যাঁ, এই জন্য দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার যে কনফিডেন্স আছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এবং আপনি আমারে চিনেনও, আমার লাইভ দেখছেনও, তাহলে আসতে সমস্যাটা কোথায়? আসেন কথাবার্তা বলি, হাই হ্যালো করতেও আসেন একদিন, হাই হ্যালো করে যান আমার সাথে লাইভে। হাই হ্যালো, আচ্ছা ঠিক আছে, যান, আপনি আপনার কথা কোন লাগবে না ইসলাম নিয়ে, আপনি হাই হ্যালো করে যান একদিন, হাই হ্যালো করতে আসেন, তাও কথা বলি, আসেন, একটা আলোচনার একটা দরজা খুলুক, তার সমস্যাটা তো নাই কোনো। জান, আমি কিছু বলবো না ইসলাম সম্পর্কে, আপনি আসেন, আইসা কথা বলেন, এই যেখানে যা যে আলেমরা আছে সবাই আসেন একদিন, কথা বলে যান, নর্মাল কথাবার্তা বলে যান, কেমন আছি, ভালো আছি নাকি, এটা বলে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরের নিয়ে আসে, এগুলো আসলে আমি পারি না। জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে, আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে, তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয়, এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী, সেজন্য আমি দেখছেন যুক্তি কি, আমার সাথে বিতর্ক করবে না, যুক্তিটা দেখছেন বেকুবের যুক্তিটা দেখছেন, যে আসিফ মহিউদ্দিন ধর্ম বিদ্বেষী, এই জন্য বিতর্ক করবে না। আরে ধর্মপ্রেমী যদি হইতাম তাহলে কি আর তুই আমার লাগে বিতর্ক করতে রে, মানে হারুন ইজাদ বলদ কোথাকার, ছাগল কোথাকার। তো আমি যদি ইসলামের মানে আমি যদি ধর্মপ্রেমী হইতাম তাহলে তো আর তোর বিতর্ক করানোর দরকার পড়তো না, তাহলে তো তোর তুই আর আমি ভাই হইতাম। আমি ধর্ম বিদ্বেষী, আমি ইসলাম বিদ্বেষী, আমি ধর্ম বিদ্বেষী, আমি এই জন্যই তো তুই আমার সাথে বিতর্ক করবি, এই জন্যই তো বিতর্কটা হবে, বিতর্কটা তো হবে এই জন্য যে কে কে আপনি হইলেন ইসলাম প্রেমী, আমি হইলাম বিদ্বেষী, এখন বিতর্ক হবে কে কার পক্ষে যুক্তি তুলে ধরতে পারে, এরই তো বিতর্ক। এ কয় এর সাথে বিতর্ক করবো না, কারণ ধর্ম বিদ্বেষী। হ্যাঁ, আরে ধর্মপ্রেমী যদি আমি হইতাম, তুই আমার সাথে, তোর সাথে আমার কোনো বিতর্ক হইতো না, তাহলে দুই ভাই আমরা এক লগে নামাজ পড়তাম। এই টাইপের বলদ গুলা মানে কি যুক্তি দেয়, মানে কোনো মাথায় কোনো কিছু নাই, এই টাইপের সুনাহাগা হারুন ইজার হেফাজতের মানে আমির, এটাই এখন মনে হয় হেফাজতের আমির। আচ্ছা দেখি, আরেকটু দেখি শুনি। জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয়, এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী, সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এরপর আরো দেখবার আসার কথা ছিল আমার সময়ের কারণে, মানে আমাদের সকলের। হ্যাঁ, এরা কিন্তু হেফাজতে ইসলাম কিন্তু মিটিং করছে, এটা নিয়ে সব আলেমরা বৈশা একসাথে মিটিং করছে, এই খবর আমার কাছে আরেকজন দিচ্ছে, যে এই যে এও কিন্তু স্বীকার করলো, আমরা সকলে বলে বসে সিদ্ধান্ত নিচ্ছি, হ্যাঁ, যে আসিফ মহিউদ্দিনের সাথে যাওয়া যাবে না। এ কিন্তু মুখ দিয়ে স্বীকার করে ফেলাইছে, এ কিন্তু বুঝে নাই যে সে এই কথাটা বইলা ফেলাইছে, যে এরা সব আলেমরা একসাথে বৈশা মিটিং করছে যে আসিফ মহিউদ্দিনের সাথে যাওয়া যাবে না। অন্য কোন নাস্তিকের সাথে তাও যাওয়া যায়, কিন্তু আসিফ মহিউদ্দিনের সাথে গেলে একেবারে নবীরে বড়া মজলিসে ন্যাংটা করে পিটাইবো। আসিফ মহিউদ্দিনের কাছে যে দলিল প্রমাণ আছে, বড়া মজলিসে নবীরে উক্তা কইরা পুন্দা পুরা মানে আসমানে তুলে দিব, কোনো মানিজ্যত আর বাকি রাখবো না। এই জন্য এরা সবাই মিলে একত্রিত হইয়া সিদ্ধান্তটা নিচ্ছে। আমরা আরো দেখি, ভিডিওটা দেখেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি শেখ আসিফ মহিউদ্দিন দুটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে আপনি আসিফ মহিউদ্দিন ওনার লাইভে আসবেন দয়া করে, আপনি পারবেন ওনার সাথে কোরআন হাদিস নিয়ে কথা বলতে? না, এই সমস্ত যারা আপনার নাস্তিক তাদের সাথে লাইভে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এই সমস্ত লাইভে আসা মানে তাদের কথা যেটা উপস্থাপন করবে সেটাকে সাপোর্ট করার মতো, আর তারা কোরআন হাদিস মানে না, তখন যুক্তি দিয়ে আপনাকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যুক্তি তর্কে একজনকে ঘায়েল করে ফেলতেও পারে, হ্যাঁ সম্ভাবনা আছে।
হ্যাঁ, সুতরাং ওই ক্ষেত্রে মনে করি যে আলেমকে ঘায়েল করা হলো। সুতরাং এই সমস্ত ব্যাপারে কারোর সাথে এরকম তর্কে যাওয়া ঠিক নয়। যদি সে আপনার দুনিয়াতে এখন যে ব্যক্তি নিজেই গবেষণা করে যে আল্লাহর কত কুদরত, আল্লাহর যে মাখলুকাত, এগুলো নিয়ে চিন্তা করলে নিজেই আল্লাহর অস্তিত্বের খোঁজ পেয়ে যায়। সুতরাং এদেরকে এবং বইপত্রের কোনো অভাব নেই আপনার নাস্তিকদের জন্য, যেটা পড়ে সে আস্তিক হতে পারে। সুতরাং এই সমস্ত বখাটের সাথে আপনার এরকম লাইভ প্রোগ্রামে গিয়ে নিজের সময় নষ্ট করা, নিজের ব্রেন নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ যেন শান সহজ করুন। আসিফ মহিউদ্দিন যেদিন আপনার 21 মার্চ তারিখে হাইকোর্ট থেকে যে রুলটা ইস্যু হয়েছিল, যে ডিরেকশন দেওয়া হয়েছিল, সেদিন রাত 11:33 আসিফ মহিউদ্দিন বলল শেষ পর্যন্ত আল্লাহকে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট নাজিল হয়েছে। লাস্ট লিখেছে, অনেক বড় লেখা লিখেছে, লিখে লাস্টে আসিফ মহিউদ্দিন লিখেছে আল্লাহকে অবমাননা করলাম, সুপ্রিম কোর্টকে অবমাননা করলাম। কি বলেন? এই জাতীয় আরো আছে না নাই যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়ে নাস্তিকতা করেছে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে। সরকার তখন 4 জন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে। তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে, সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। আমি নাকি লিখছি আল্লাহ শাহবাগের মোড়ে আল্লাহ যদি নেমে আসে তাও আল্লাহকে ফাঁসি দিয়ে দেয়, এটা নাকি আমি লিখছি। আমি বাই দ্য ওয়ে এটা আমি কখনো লিখি নাই যে আল্লাহ নেমে আসলে আল্লাহরে আমি ফাঁসি দিয়ে দেবো। আমি ফাঁসি বিরোধী, হ্যাঁ, ফাঁসির বিপক্ষে আমি, ঠিক আছে। বেকুব এই হুজুর ভুল কইছে, সে মনে হয় ভুল কিছু বুঝছে বা ভুল কিছু পড়ছে, অন্য কারো লেখাপড়া বোধহয় ভাবছে আমার লেখা, এটা ভুল করছে। আচ্ছা আমরা আরো শুনি। Hello, what's your name? আচ্ছা আবার অ্যাড শুরু হয়েছে। আমি একটা একটু করি, অ্যাডটা একটু শেষ হোক, তারপর আবার ছাড়তেছি। ছাড়বো, আমি পুরাটাই দেখাবো। আচ্ছা আবার দিচ্ছি, আবার শেয়ার দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটাই দেখবো। হুজুররা এক একটা হুজুরকে ধরছি, এক একটা হুজুরকে ধইরা যা করছি আমরা, এগুলা তো হুজুররা এখন অস্বীকার করতে পারবে না। যা ঘটার ঘটনা কিন্তু ঘইটা গেছে। হ্যাঁ, এখন কিন্তু আর লাভ নাই এই সমস্ত চাপাবাজি কইরা যে অমুক হুজুর কেন আসবে আপনার সাথে। আরে তোর অমুক হুজুর যদি না আসে তাহলে আমার নিয়ে কথা কস খায়। তুই জবাব তো তুই দিতাছস যে আসিফ মহিউদ্দিনের জবাব দিতেছি, হ্যাঁ, ভিডিও বানাইতেছস তোরা, ওইটাই তুই আমার সামনে এসে ক। তুই তো এমন না যে তুই আসিফ মহিউদ্দিনের সাথে মানে আসিফ মহিউদ্দিনের জবাব তুই দিতাছস না, তুই তো দিতাছস জবাব। তাহলে আমার সামনে বইসা জবাব দিলে তো সেটা পারফেক্ট জবাব হইতো, তাই না? আমি সরাসরি মানে প্রশ্নের মাঝে মাঝে ছোট ছোট প্রশ্ন থাকলে আমি ক্লিয়ার হয়ে নিতাম, তাই না? আমার তো পাল্টা মানে কাউন্টার থাকতে পারে, কাউন্টার কোশ্চেনও থাকতে পারে, তাই না? দেখেন আপনারা, এই যে ভিডিওটা আরো ছাড়তেছি, দেখেন। দর্শক, ভিডিওটিতে আপনারা দেখবেন নাস্তিকদের পক্ষ থেকে যখন বাংলাদেশের প্রখ্যাত স্কলারদের সাথে যোগাযোগ করে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন তারা জবাবে কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, আশা করছি আপনি ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি শাইখ, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে একটু? বলেন। জি, আমি মাতুব্বর আজাদ অভিজিৎ বলছিলাম সংশয়.com থেকে। আসিফ মহিউদ্দিন যে ওয়েবসাইটটা চালায়, আপনি তো নিশ্চয়ই চেনেন ওনাকে, জার্মানিতে থাকেন। তো শাইখ, আপনি তো প্রায় ওনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউটিউবে, এবং দেখা যায় যে আপনি প্রতিপক্ষ ছাড়া জবাব দিচ্ছেন। তো ওনার সাথে কথা বললে, সরাসরি কথা বললে কি ভালো হতো না? তাহলে উনিও সুযোগ পেতে কথা বলার, আপনিও কথা বলতেন, আমরাও শুনতে পারতাম, একটা ভালো বিতর্ক দেখতে পারতাম। উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন, আপনি কি বলেন? উনি এই মুহূর্তে লাইনেও আছেন। হ্যালো আসিফ। কথা বলবো না। না, আমি সমস্ত নাস্তিকের সাথে কথা বলি না। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আমি কিছুদিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম, মাতুব্বর আজাদ অভিজিৎ। আপনি তো প্রায়ই আসিফ মহিউদ্দিন বা অন্যান্য নাস্তিকদেরকে কতল করার কথা বলেন। তো কতল না করে একবার আলোচনা করলে ভালো হতো না? বিষয়গুলো জাতির সামনে আসতো, পক্ষে বিপক্ষে সবার কথাই মানুষ শুনতো। যে আবার বলেন তো, বিপক্ষে কি? না, আমি বললাম যে আপনি আর আসিফ মহিউদ্দিন যদি কথা বলতেন, পক্ষে বিপক্ষে সবার কথাই, সব কথাই ভালো মন্দ সবকিছু শুনতো মানুষ, তাহলে ভালো হইতো না ব্যাপারটা? এই বিষয়ে এখন কথা বলা প্রয়োজন নয় ভাইজান, পরে হবে কথা, এগুলো বিষয়ে এখন নয়। যারা ব্লগার, তাদের সাথে ইসলাম ফাউন্ডেশন কি করতে পারে বলেন? সবসময় সব কথা বলা যায়? সবসময় সব কথা বলা যায়? সুযোগ কি আছে? এমনি কথা বলতে গেলে কি কত প্রোটোকল মেনটেন করতে হয়? সবাই সবভাবে কথা বলতে পারে না, কেউ কৌশলে কথা বলে, কেউ সরাসরি পদক্ষেপ নেয়। কাজে সেটাতে আমি চেষ্টা করবো, দেখি হ্যাঁ ভালো থাকে না, আমি একটা মাহফিলে আসছি। আচ্ছা, আপনারা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন, ইউটিউবে দেয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকটা আলেম ওলামা, তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে
যত যা আছে সব কিন্তু শেষ, কভার হয়ে গেছে। এখন এই সুনাহাগা মাদ্রাসা থেকে একটা যদি এসে আমার বলে যে আমি আসিফ মহিউদ্দিনের সাথে বিতর্ক করবো, তাহলে তো ভাই আপনার তো সিঁড়ি পার হয়ে আসতে হবে, সেই জিনিসটা তো সিঁড়ি পার হয়ে আসতে হবে, যেখানে বড় বড় আলেমরা অপারগতা প্রকাশ করতেছে যে এটা সম্ভব না, এর সাথে বসা মানে রিস্কি। এনে মানে একেবারে লোয়ার লেভেলের মানে ছাগল পাগল যদি উঠে আসে আমার সাথে কথা বলতে, তাহলে তো হবে না ভাই, তাহলে তো কিভাবে? ঠিক আছে, আমি একটা অফার দিতে পারি। যেহেতু উনি আসছেনই আমাদের সাথে, যে সোয়াদ নামক যিনি আসছেন, তিনি যেহেতু এসেই পড়ছেন আমাদের সাথে, তো সোয়াদ আপনাকে আমি একটা অফার করতে পারি যে আপনি তাহলে এই যে ভেরাজিকে নিয়ে আসেন, ভেরাজি আমাদের এখানে এসে লাইভে বিতর্ক করবে একটা। আমাদের মানে তার প্রতিপক্ষ হিসেবে, ওটা আমাদের পক্ষ থেকে না, এটা হচ্ছে তার প্রতিপক্ষ হিসেবে আমরা একটা রাম ছাগলকে রাখবো। আপনার ওই ভেরাজি বা ওই যে সিরাজি, সে একটা রাম ছাগলের সাথে 2 ঘন্টা বিতর্ক করবে। বিতর্কের নিয়ম হচ্ছে যে প্রথম 20 মিনিট আপনার সিরাজি বলবে, পরের 20 মিনিট ওই রাম ছাগলটা ব্যাঁ ব্যাঁ এরকম করবে, তারপর আবার 20 মিনিট আপনার ওই ভেরাজি বলবে বা সিরাজি বলবে, তারপর আবার ওই যে রাম ছাগলটা 20 মিনিট ব্যাঁ 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 করবে। এইভাবে পুরা 2 ঘন্টার বিতর্ক হবে। এটাতে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে মানে, এবং পরে শেষে আমরা দেখবো যে মানে রাম ছাগল এবং এই সিরাজি, এই দুজনের ভিতরে বিতর্কে কে জয়ী হয় এটা আমরা দেখব। যদি মানে সিরাজি যদি জয়ী হয়, আমরা একটা পাবলিক পোল নিব দর্শকদের মানে মতামতের উপর ভিত্তি করে কে বিজয়ী হয়েছে, রাম ছাগল নাকি সিরাজি, কি যেন নাম, সিরাজির পুরা নাম কি আমি তো ভুলে গেছি। আচ্ছা, এই সিরাজি এবং রাম ছাগল এই দুজনের ভিতরে কে জিতেছে এই বিতর্কে। তারপর যদি পাবলিক পোল যদি সিরাজির দিকে যায়, তাহলে সিরাজিকে আমরা 5,000 টাকা পুরস্কার দিব। সিরাজি তো ওই যে বিভিন্ন জায়গায় ওয়াজ টোয়াজ করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় দেখি যে সে ওয়াজে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভালো কথা বলতে পারে না, ওটা মনে হয় টাকা পয়সা খুব একটা দেয় না, এখনো মনে হয় সেরকম ওয়াজ ব্যবসায় সেরকম নাম টাম করতে পারে নাই। তো 5,000 টাকা পাইলে তো তার পুরা মনে করেন 1 মাস, তার নিশ্চয়ই বেতন 5,000 টাকার বেশি না, সে যেই পড়ালেখা করছে 5,000 টাকার বেশি তার বেতন হওয়ার কথা না, মাসিক বেতন। তো 5,000 টাকা পাইলে তো সে মোটামুটি মনে করেন একটা মাস সে মানে মানে চলে ফেরা যেতে পারবে। তো আমি এই অফারটা দিলাম, একটা রাম ছাগল থাকবে, আমার প্ল্যাটফর্মেই হবে রাম ছাগল ভার্সেস সিরাজি। এটাতে কি আপনি রাজি আছেন কিনা এটা একটু বলেন। সোয়াদ আপনাকে আনমিউট করেছে, এবার বলেন আপনি। হ্যাঁ, আমাকে শোনা যেতেছে এখন ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। যদি ভদ্র ব্যবহার করেন তাহলে তো কথা বলতে পারবেন, আর যদি অভদ্র ব্যবহার করেন মিউট করে রেখে কথা বলবো। বলেন। না ভাইয়া, আসলে অভদ্র না, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি 15 বছর যাবত কোনো একাডেমিক ডিবেট করেন নাই, এখনো আপনি ডিবেট করতে চাইতেছেন না, আপনি উল্টা আমার কাছে একাডেমিক ডিবেট করছি নাকি না করছি সেটার উত্তর অলরেডি দেয়া হয়ে গেছে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সব উত্তর দেয়া হয়ে গেছে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে ওই যে ভেরাজি, আপনার যে হুজুর, আপনার যে বড় হুজুর, যার রুমে রাতের বেলা আপনি তেল নিয়ে যান, ঢুকেন, এবং আপনার এই যে ভেরাজি হুজুর আপনার বিশেষ তার বিশেষ বিশেষ জায়গায় আপনি গিয়ে তেল মালিশ করেন, এবং কি না কি করেন আমরা তো এত ভালো জানি না, ডিটেলসে বলতে পারবো না। তবে যেটা বোঝা যাচ্ছে যে আপনি নিয়মিত রাতের বেলা তেল নিয়ে আপনার ভেরাজির রুমে যান। তো ভেরাজিকে আমি এই অফারটা দিলাম। আপনি যেহেতু অফারটা শুনছেন, এখন আর আপনি বারবার করতেছেন, এখন আর আপনার কথা শোনার আমার কোনো ইচ্ছা আর নাই। আপনাকে যে এই কয়েক সেকেন্ড কথা বলতে সুযোগ দিচ্ছি, এটা আপনার মনে করেন ভেরাজিরও 14 গোষ্ঠীর ভাগ্য। ঠিক আছে, মানে আপনারা এখন ধন্য হয়ে গেছেন। হ্যাঁ, আপনাদেরকে আমি আজকে ধন্য করে দিলাম। তো আপনি যেটা করবেন, ভেরাজিকে গিয়ে বলবেন, তো ভেরাজির সাথে আমরা একটা রাম ছাগলের বিতর্কের আহ্বান জানাইছি, রাম ছাগল ভার্সেস ভেরাজি। সেখানে ভেরাজি থাকবে এবং রাম ছাগল থাকবে। ভেরাজি যদি জিততে পারে ওই বিতর্কে, তাহলে আমি আমার পক্ষ থেকে 5,000 টাকা, সংশয়.com এর পক্ষ থেকে 5,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। এটা আপনি ভেরাজিকে বলে দিন, এবং আপনিও যদি সেই বিতর্কে অংশ নিতে চান, ওই কন্ডিশনে একই, আপনাদের বিতর্ক করতে হবে একটা রাম ছাগলের সাথে। হ্যাঁ, রাম ছাগল ব্যাঁ করবে আর আপনারা ওইদিকে বিপক্ষে কথা বলবেন। তো দুই পক্ষ মানে এই দুইটা হইলে মানে মান সমান থাকে, হ্যাঁ, লেভেলটা সমান থাকে। কিন্তু যদি আপনি বাংলাদেশের টপ 3 জন নাস্তিক কে কে, এটা যদি একটা লিস্ট করেন, তাহলে খুবই পরিষ্কারভাবে আমার নাম সেখানে থাকবেই। বাংলাদেশের টপ 3 জন নাস্তিক, বাংলাদেশের টপ 3 জন সংশয়বাদী, মুক্ত চিন্তার মানুষ যদি আপনি লিস্ট করেন, তাহলে 3 জন রাখলে 3 জনের ভিতরে আমার নাম থাকবে। এখন আপনাদের যদি সত্যি বিতর্ক করার বা আলোচনা করার একটা ইচ্ছা থাকে সৎভাবে, তাহলে আপনাদের উচিত ইসলামের পক্ষে যারা টপ 3 জন আছে বাংলাদেশের, যারা টপ 3 জন, এই যে মনে করেন এই ভেরাজিরা আপনি নিয়ে আইলেন, ভেরাজি জিতলেই কার কি গেল আইলো, হারলেই কার কি গেল আইলো। হ্যাঁ, আমাদের তো কোনো ভেরাজির সাথে কথা বলে তো আমাদের কারোর কোনো লাভ নাই, কারণ ভেরাজিরা কেউ চিনে না। হ্যাঁ, এমনকি মুমিনরাও হেরে লাইভের থেকে বাইর করে দেয়। হ্যাঁ, এই বলদ জিতলেই কি আর হারলেই কি, এর দিয়ে তো আমাদের কোনো ফায়দা নাই, এর হারায় তো আমরা কোনো ফায়দা করতে পারবো না। আমরা তো ইসলামকে
মানে আল্লাহ নবী এগুলোর পাশায় লাথি মেরা নবীর মোহাম্মদের পাশার হাড্ডি ভেঙে দিতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখন বেরাজিরে মেয়েরা আমাদের লাভ কি? বেরাজি তো সুনোপুটি, আমরা তো একেবারে আল্লাহর পাশায় গিয়ে লাথি মারতে চাই। হ্যাঁ, এখন এই আল্লাহর পাশে লাথি মারতে হইলে তো আমাদের ভালোভাবে লাথি মারতে হবে। এখন আপনি যদি এই রকমের বেড়া বোরা নিয়ে আসেন আমাদের সামনে, বেড়া মেয়েরা আমাদের হবেটা কি? আপনারা যাকে চ্যালেঞ্জ করতেছেন, আমি বাংলাদেশের টপ 3 জন নাস্তিকের ভিতরে একজন, এবং আপনাদেরকেও সেই সমকক্ষতা বজায় রাখতে হবে, লেভেলটা বজায় রাখতে হবে যে বাংলাদেশের ইসলামিস্টদের মধ্যে টপ 3 জন কে, সেই 3 জনের ভিতরে একজন নিয়ে আসবেন। এইটা হইলে 2 জনের লেভেলটা সমান হয়, 2 পক্ষ সবসময় সমান থাকতে হয়। এই যে মানে যাদের মতাদর্শ, মনে করেন কমিউনিজমের বিএনপির পক্ষে 3 জন, টপ 3 জন কে, আওয়ামী লীগের পক্ষে টপ 3 জন কে, এই টপ 3 জনের ভিতরে যদি আপনারা বিতর্ক আয়োজন করেন তখন সেটা হবে একটা ভালো ডিবেট, ঠিক আছে? কিন্তু যদি আপনি মনে করেন বিএনপির পক্ষ থেকে আপনি আনলেন তারেক রহমান রে, আর আওয়ামী লীগের পক্ষ থেকে আনলেন ওই যে চুয়াঙ্গামারা উপজেলার ছাত্রলীগের ইয়ার বিষয়ক সংস্কৃতি বিষয়ক সম্পাদক, এর যদি আপনি আনেন, এই দুজনের তো ম্যাচ হচ্ছে না। একজন হইতেছে বিএনপির মহাসচিব, আরেকজন হইতেছে ছাত্রলীগের চুয়াঙ্গামারা বেড়ামারা উপজেলার ছাত্রলীগের অমুক মানে এই সংস্কৃতি বিষয়ক সাধারণ সম্পাদক। এই দুজনের তো বিতর্ক হয় না ভাই। আপনার এটা যদি মানে আপনারা বুঝেন এই জিনিসগুলা ভালো করেই বুঝেন যে এইভাবে তো বিতর্ক হয় না। বিতর্ক করতে হইলে যে 2টা মতাদর্শ, সেই মতাদর্শের মধ্যে যখন বিতর্ক হবে তখন মতাদর্শের ভিতরে টপ যারা আছে তাদেরকে আনতে হয়। মানে হচ্ছে মনে করেন আপনি গণতন্ত্র এবং কমিউনিজমের ভিতরে যদি বিতর্ক করেন তাহলে কারে আনবেন? গণতন্ত্র হইলে আপনি গণতন্ত্রের যারা টপ আছে তাদের, আব্রাহাম লিঙ্কন মনে করেন আনলেন। হ্যাঁ, যদিও সেটা সম্ভব না, কিন্তু মনে করেন আব্রাহাম লিঙ্কন হইলে গণতন্ত্রের একজন অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা, বা ফ্রেঞ্চ রেভলিউশনের কোন একজন মানে গণতন্ত্র যারা সাপোর্ট করতো তাদের একজনকে আনতে পারেন। আর কমিউনিজম হইলে তখন আনতে হবে মার্কস রে বা লেনিন রে বা স্টালিন রে বা মাও সেতুং রে, এই কয়েকজনের ভিতরে আনতে হবে আপনার। তো 2টা মতাদর্শের ভিতরে যারা টপ লেভেলে আছে তাদের ভিতরে বিতর্ক হইলে তখন সেটা বিতর্ক হয়। একটা মতাদর্শের টপ লেভেল এবং আরেকটা মতাদর্শের সবচাইতে লোয়ার লেভেল সুনাহাগা বেরেঙ্গামারা উপজেলার মানে মাদ্রাসার একটা পোলারে নিয়ে আসলেন আপনি, সেটা তো হয় না ভাই। হ্যাঁ, এই জন্য আপনাকে ভালোভাবে বুঝাইলাম জিনিসটা, এবং প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিলাম, আপনাকে ভিডিও সহ দেখাই দিলাম। এইটাকে বলা হয় আসলে একাডেমিক ডিসকাশন। একাডেমিক ডিসকাশন এইটা না যে একটা বলদরে একটা রামছাগলের, এই যে আপনি যে রামছাগলের কথাটা বললাম, এটা কেন বললাম আপনাকে? এটা বোঝাবার জন্য যে একটা রামছাগল এবং ভেরাজি এই দুজনের ভিতরে এটাকে কি আমরা একাডেমিক ডিসকাশন বলতে পারবো? মনে করেন 20 মিনিট করে হইলো, রামছাগলে বললো 20 মিনিট, ভেরাজি বললো 20 মিনিট, তখন কি আমরা এটাকে একটা একাডেমিক ডিসকাশন বলতে পারবো? না। 20 মিনিট 2 পক্ষ 20 মিনিট করে কইলেই এটাকে একাডেমিক ডিসকাশন বলে না ভাই। মানে এই পার্থক্যটা হচ্ছে এখানে। আপনারা মনে করেন একটা রামছাগলে 20 মিনিট কইব আর আমাগো বেরাজি 20 মিনিট কইব, ও খুব একাডেমিক ডিসকাশন হয়েছে আজকে। হ্যাঁ, 2 পক্ষই 20 মিনিট করে সময় পেয়েছে, 2 পক্ষই কথা না, এটারে একাডেমিক ডিসকাশন বলে না ভাই। একাডেমিক ডিসকাশন সেটাকে বলে যেই ডিসকাশনে প্রত্যেকটা পয়েন্টের রেফারেন্স চ্যালেঞ্জ করা হয় এবং সেটা দেখানো হয়, এটাকে একাডেমিক ডিসকাশন বলে। এবং ভ্যালিড রেফারেন্স সহ যারা যেই আলোচনাটা হয় সেই আলোচনাটাকে একাডেমিক ডিসকাশন বলে। এটাই হচ্ছে আপনার একাডেমিক ডিসকাশন এবং আমার একাডেমিক ডিসকাশনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার ভিতরে পার্থক্য। আপনারা মনে করেন যে 2 পক্ষ 20 মিনিট করে সময় পেলে এটা খুবই একাডেমিক হয়েছে, ডিসকাশনটা খুবই একাডেমিক হয়েছে। আরে বলদা সুনাহাগা, এটারে একাডেমিক ডিসকাশন বলে না, বলদা সুনাহাগা। হ্যাঁ, 2 পক্ষ তাইলে তো একটা মুরগি কক করবে 20 মিনিট, আর যে মানে মিজানুর রহমান আজারি কথা বলবে 20 মিনিট, এটাকে আমরা একাডেমিক ডিসকাশন বলবো? 20 মিনিট করে হইলেই কি এটা একাডেমিক হইলো? একাডেমিক হবে তখন যখন যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা ভ্যালিড রেফারেন্সে আছে নাকি, এবং এক পক্ষ আরেক পক্ষকে চ্যালেঞ্জ করতে পারতেছে কিনা, সেইটাকে বলা হয় একাডেমিক ডিসকাশনের বলদা। হ্যাঁ, আমি বলে দিছি, যা বলার বলে দিছি। সোয়াদ, আপনাকে যা বলার বলে দিচ্ছি, আপনার মাথায় নিশ্চয়ই কিছু ঢুকে নাই, কারণ আপনারা তো মাদ্রাসা সাপ সুনাহাগা, আপনার মাথায় তো কিছু ঢুকবে না, কিন্তু যা বলার আমি বলে দিচ্ছি। এবং আপনাকেও কয়েক সেকেন্ড কথা বলতে দিচ্ছি, যেটা আপনার 14 গোষ্ঠীর ভাগ্য এবং ভেরাজিরও 14 গোষ্ঠীর ভাগ্য। ঠিক আছে, এখন আপনাকে তাহলে বিদায় দিলাম। আপনার বাই বাই। তাহলে পরের জনকে